পাহাড় নিয়ে আমার আগ্রহ জন্মায় সমরেশ মজুমদারের বই পড়ে। ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইয়োরসেলফ, নোবডি এলস। মানে বাই ক্লাইম্বিং মাউন্টেন্স ইউ বিকাম এ পার্ট অফ ইট। আমার সেফটিটা লাগানো থাকে, একটা জায়গায় গিয়ে ওটা আবার চেঞ্জ করতে হয়। তো ওই প্রসেসের ক্ষেত্রে আমি ডাবল লেয়ার গ্লাভস পরছিলাম। এটা নিয়েই টেন্স ছিলাম যে আমি আসলে আমার আঙ্গুলের ডগাগুলো হারাইতে চাই না। এগুলোকে আমি খুব পছন্দ করি, এগুলো আমি একদমই হারাতে চাই না। তো আসলে ফেরার সময় ওর ফ্রস্ট বাইট হয়েছে এবং ওর দুটো আঙ্গুলের ডগা কেটে ফেলতে হয়েছে। আমি যেদিন বাংলাদেশ ফিরছিলাম তার আগের দিন হচ্ছে আমি ওকে হসপিটালে দেখতে গেছি। ওকে আসলে বেস ক্যাম্প থেকে ইভাকুয়েট করা হয়েছে হেলিকপ্টারে। আসসালামু আলাইকুম, গল্পগ্রাফির নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন একজন বহুগুণে গুণান্বিত ব্যক্তি, যাকে এক লাইনে যদি নিজের ভাষায় পরিচয় করিয়ে দিই, তিনি হচ্ছেন পেশায় ডাক্তার, নেশায় পাহাড়ি। শুধু পাহাড় নয়, তিনি অ্যাডভেঞ্চারের অনেকগুলো শাখায় বিচরণ করেন। সম্প্রতি তিনি 2019 সালে বাংলাদেশের 64টি জেলায় প্লাস্টিক এটা যে ক্ষতিকারক যে প্রভাব সমাজে রয়েছে সেটার বিরুদ্ধে প্রচারণা এবং জনসচেতনতার উদ্দেশ্যে পায়ে হেঁটে 64টি জেলা ভ্রমণ করে এসেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে চমৎকার একটি বই লিখেছেন। এই সম্প্রতি অক্টোবর 2022 সালে তিনি হিমালয়ের দুর্গম পর্বত আমা দাবলাম বিজয় করে এসেছেন। আজকে আমরা গল্প শুনতে চাই এমন একজন মানুষ যিনি সদা হাস্যোজ্জ্বল, যিনি দেশকে ভালোবাসেন, দেশের প্রকৃতি ভালোবাসেন, ডাক্তার বাবর আলী। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি। আমি তো একটা বড় করে ইন্ট্রোডাকশন দিয়ে ফেললাম, আপনার মুখে যদি শুনি যে আপনি আসলে এত কিছু করেন কিন্তু নিজেকে কিভাবে আপনি বিশেষায়িত করবেন, আপনার পেশা এবং নেশা এর সম্মিলন কিভাবে করেন? না, অলরেডি মনে হয় সবকিছু বলে ফেলেছেন আর কি। আর নতুন করে কিছু ওরকম বলার নেই। আর হচ্ছে ওই যে টাইম ম্যানেজমেন্ট করে করতে হয় একটু ডিফারেন্ট ওয়েতে। হয়তো আমি যেসব অ্যাক্টিভিটি করতে পছন্দ করি সবসময় হয়তো সেটা সুযোগ হয়ে ওঠে না। তারপর চেষ্টা করি যে এগুলা যেহেতু আমার আসলে পছন্দের জিনিস বা এসব করতেই ভালো লাগে, তো টাইমটা আমি ওভাবে আসলে ম্যানেজ করার চেষ্টা করি। ভাইয়া দেখা যায় চিটাগং মেডিকেল থেকে পড়াশোনা করেছে, মানে চট্টগ্রাম আমাদের সেই পার্বত্য, যে ওখান থেকেই কি মানে পাহাড়ের প্রতি ভালোবাসা শুরু নাকি আরো আগে থেকে? আচ্ছা, আমি প্রথম আসলে পাহাড়ের প্রতি ভালো লাগা সেটা আসলে পাহাড় দেখে না, আসলে পাহাড়ের বই পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, সেটা একটু বলি। আমি হচ্ছে প্রথম পাহাড় নিয়ে ইন্সপায়ার্ড হই বা পাহাড় নিয়ে আমার আগ্রহ জন্মায় সমরেশ মজুমদারের বই পড়ে। সমরেশ মজুমদারের একটা খুবই ক্লাসিক বই আছে গর্ভধারিণী, আমরা অনেকেই জানি। তো গর্ভধারিণীতে যে রিজিয়নের বর্ণনা ছিল বা কাঞ্চনজঙ্ঘা বা তার আশপাশ সান্দাকফু ফালুট, ওইটা পড়ে হচ্ছে আমার প্রথম পাহাড় নিয়ে ফ্যাসিনেশন জাগে যে আচ্ছা। কখন কোন বয়সের কথা? আমি তখন স্কুলে পড়ি, এরকম সময়। তো তখন হচ্ছে প্রথম মাথায় আসে যে না, মানে পাহাড় এই প্রকৃতির এই ফিচারটা মানে এত ইন্টারেস্টিং হতে পারে। ওই বই পড়ে আমার মনে হয়েছিল। এবং ওইখানে তো আসলে শুধু পাহাড়ের গল্প ছিল না, পাহাড়ের সাথে হচ্ছে পাহাড়ের মানুষজনেরও গল্প ছিল। তো এইগুলা মিলে হচ্ছে আমার প্রথম ফ্যাসিনেশনটা জাগে। এবং তখনই ঠিক করে রাখি যে আমি যদি আরেকটু ক্যাপেবল হই শারীরিকভাবে বা আরেকটু বড় হই আসলে বেসিক্যালি, তখন আমি হচ্ছে এই পাহাড়কে খুব কাছ থেকে দেখতে চাই আর কি। ওই যে রিজিয়নের বর্ণনা ছিল সান্দাকফু ফালুট, ওই অঞ্চলে যেতে চাই। তো পরবর্তীতে আসলে আমার ওই অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে। সান্দাকফু ফালুট যে ট্র্যাকটা সেটা আমার করার সৌভাগ্য হয়েছে। তো এর আগেও আমি 2-4টা ট্র্যাক, হাই অল্টিটিউড ট্র্যাক করেছি, তবে ওটা আমার জন্য পার্সোনালি বলবো আর কি, ওটা আমার জন্য সামথিং এলস ছিল। এই যে মেডিকেলের জার্নি আমরা সবাই ছোটবেলা থেকেই ধরে নিই যে সন্তান হবে ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। আপনি ডাক্তার হওয়ার পেছনে মানে আপনার খুব প্যাশন ছিল নাকি মানে ফ্যামিলির ইচ্ছা নাকি হয়ে গেল, মানে কিরকম ছিল জার্নিটা? এটা ফ্যামিলির চাপে হচ্ছে ডাক্তার হওয়া। আই নেভার ওয়ান্টেড টু বি আ ডক্টর, আমি কখনোই হতে চাইনি। আর আমার মানে ইনিশিয়াল ফ্যাসিনেশন ছিল যদি আমার কি পড়তে চাই সেটা হচ্ছে 19 বা যখন গ্রুপ চুজ করতে হয় ওই সময় আমার খুব শখ ছিল আর কি আমি জার্নালিজম পড়বো। আচ্ছা, তো ফ্যামিলি থেকে সেটা হয় নাই। পরে ইন্টার লাইফে আমি কেমিস্ট্রিতে খুব ভালো ছিলাম। আমার পরে ইচ্ছা ছিল হচ্ছে না আমি কেমিস্ট্রিতে হচ্ছে মানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে এই ক্যারিয়ারটা পার্সু করবো। তো সামহাউ সেটাও হয় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার বাবা হচ্ছে আমার জন্মের পরপরই ঠিক করে নিয়েছে যে আমার একটা ছিল ডাক্তার হতে হবে। তো সামহাউ আমাকে ওই পড়াশোনা করতে হয়েছে, কিন্তু আমার ওই যে প্যাশন এটাই হচ্ছে আমাকে মোটামুটি এই অ্যাডভেঞ্চার বা এগুলোর দিকে
টেনে এনেছে। আচ্ছা, এই যে মেডিকেল লাইফটা শুনলেই মনে হয় খুব সিস্টেমেটিক, ডিসিপ্লিন, সারাক্ষণ পরীক্ষা, সারাক্ষণ পড়াশোনা। তারপর আপনার মানে পেশা বা নেশা যদি বলি যে আপনি অ্যাডভেঞ্চার প্রেমী, একটা বাউন্ডুলে মন, তো এইটার কম্বিনেশনটা আপনি কিভাবে মেনটেন করতেন? আচ্ছা, স্টুডেন্ট লাইফে যেটা ছিল আর কি, স্টুডেন্ট লাইফে আমি সবসময় চেষ্টা করেছি আমার যেসব বড় ছুটিগুলো আছে, অ্যাজ লাইক আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতর বা দুর্গাপূজার ছুটিগুলা, ওগুলাতে আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, ওই ছুটিগুলো আমি খুব দারুণ কাজে লাগিয়েছি। আমার তো আর বাড়ি ফেরার তাড়া নেই, বেশিরভাগ যেহেতু আমার মেডিকেল কলেজের সহপাঠীরা বেশিরভাগই চট্টগ্রামের বাইরের ছেলেপেলে ছিল, ওরা যেরকম এই সময়টার জন্য মুখিয়ে থাকতো বছরে যে এই টাইমে বাড়ি যেতে হবে, আমার তো আর ওরকম ব্যাপার ছিল না, আমি থাকতামই বাড়িতে, নিজের বাড়িতেই থাকতাম। তো আমি এই সময়গুলো খুব কাজে লাগিয়েছি। আমাদের ওই সময় বেসিক্যালি যেটা করতাম, আমাদের দেশের পাহাড়গুলোতে যাওয়া হতো, যেমন বান্দরবন চট্টগ্রাম থেকে খুব কাছের জেলা, 70-75 কিলোমিটার পথ, সোয়া 2-2.5 ঘন্টায় খুব আরামসে পৌঁছে যাওয়া যায়। এরপরে নিয়ারেস্ট যেগুলো ট্রেকিং ডেস্টিনেশন বা যেখানে ট্রেক করা যায় সেগুলো খুব দূরে নয় আর কি। তো এই সময়গুলো আমি বা স্টুডেন্ট লাইফে এটা ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু যখন প্রফেশনাল লাইফে একটু মুশকিল হয়ে গেছে। প্রফেশনাল লাইফে তো স্টুডেন্ট লাইফের মতো একটু ওরকম সময় পাওয়া একটু মুশকিল, যেহেতু একটা কমিটমেন্ট থাকে কাজ করার। তো এই দিক দিয়ে আমি লাকি, কারণ আমি টিপিক্যাল ক্লিনিক্যাল লাইনে ওইভাবে আসলে চাকরি বাকরি করি নাই। মেডিকেল এই লাইনটা, এই প্রফেশনটাই হচ্ছে, আর নন ক্লিনিক্যাল একটা সাইডও আছে, পাবলিক হেলথ বলে যেটা, এই জনস্বাস্থ্য নিয়ে। তো এই সেক্টরে চাকরি করার সৌভাগ্য হয়েছে। তো এটাতে একটা সুবিধা আছে যে এরকম অত বেশি আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে খুব লম্বা ডিউরেশনের চাকরি আমি করি নাই আর কি। বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল বা কয়েক মাসের চাকরি, দূরে দূরে পোস্টিং। হ্যাঁ, দূরে দূরে পোস্টিং। আই অলসো এনজয় দ্যাট অ্যাকচুয়ালি। এটা আমার কাছে অ্যাডভেঞ্চার মনে হয় যে চাকরি সূত্রে আমি কক্সবাজার থেকেছি, খুলনা থেকেছি, খুলনা বরিশালের ডিস্ট্রিক্টগুলো যাওয়া হয়েছে, লাস্ট আমি সিলেটে ছিলাম। এইটা আমার কাছে অ্যাডভেঞ্চার যে আমি এরপরে যদি চাকরি করতে চাই, আমি মানে রংপুর রাজশাহী ডিভিশনে চাকরি করতে চাই, যে চাকরিটাও যাতে একটা অ্যাডভেঞ্চার হয়, যেটা আসলে আমি উপভোগ করি আর কি। তো এইটাও আরেকটা কারণ যে মেডিকেল প্রফেশনের এই সাইডটা বেছে নেয়। আচ্ছা বাবর ভাই, যে পায়ে পায়ে 64 জেলা, তার পিছনে একটা ইনসেন্টিভ যে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচারণা এবং জনসচেতনতা তৈরি করা, এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো যে আপনি 64 জেলা 64 দিনে ঘুরে আসবেন, মানে শুরু থেকে? আচ্ছা, আমি আগে আসলে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যাপারটা বলে নিই। এটার সাথেও হিমালয় জড়িত। হিমালয়ে ট্র্যাক করতে গিয়ে আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়, ও বিদেশি বন্ধু। ওর কাছ থেকে প্রথম জানতে পারি আর কি, প্লাস্টিক ক্ষতিকর জানি আমরা সবাই, সিঙ্গেল ইউজ প্লাস্টিক এই ব্যাপারটা আমার মাথায় খুব একটা ওভাবে ছিল না। যেগুলো আমরা একবার ব্যবহার করে ফেলে দিই, রিসাইকেল করা যায় না। হ্যাঁ, রিসাইকেল করা যায় না, সেটাও সব ক্ষেত্রে সঠিক না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি আসলে একবার ব্যবহার করে ফেলে দিই, যেটা আমি বারবার ব্যবহার করতে পারি না। যে এখন যেটা আমি যদি বলি যে এখন ওয়ান টাইম যে প্লাস্টিকের কাপ, যে কোভিডের পরে যেটা আসলে খুবই বেশি দেখা যাচ্ছে। আগে হয়তো টং দোকানে কখনো আমরা ওয়ান টাইম প্লাস্টিকের কাপ দেখিনি, কোভিডের পরে হয়তো এখন অনেক বেশি দেখা যাচ্ছে এরকম জিনিসগুলো। বা স্ট্র যেটা আসলে একবার ব্যবহার করে ফেলে দিচ্ছি। তো আমি এটা আইডিয়া ছিল যে প্লাস্টিক ক্ষতিকর, কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা মাত্র আসলে আমি একবার ব্যবহার করে ফেলে দিচ্ছি, এইটার ইম্প্যাক্ট যে আসলে প্রকৃতিকে এত বছর ধরে এটার ধকল সইতে হয়, এইটা আমি ফার্স্ট ওর কাছ থেকে জানি। ও একবার হোয়াটসঅ্যাপে একটা আর্টিকেল পাঠায়, ওখান থেকে জানি। পরে নিজের আমার একটু আগ্রহ হয় যে আচ্ছা এটা আসলে ইম্প্যাক্টটা কীরকম। পরে গুগল সার্চ করা শুরু করলাম, তারপর ডিফারেন্ট আর্টিকেল পড়া শুরু করলাম। তো তখনই মাথায় আসে যে না, এইরকম ভয়াবহ একটা জিনিস, এটা নিয়ে আসলে চুপ করে থাকলে আমি নিজেও শান্তি পাবো না আর কি। অ্যাটলিস্ট লোকে জানুক যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা কি, এটার আর কি কি বিকল্প আছে, এবং এটার বিকল্প আছে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আমি যে স্ট্রর কথা বলছি, ওই স্ট্র মানে এটা তো আমি আসলে একটা কোক বা যাই কিছু খাই না, একটা সফট ড্রিঙ্কস খাচ্ছি, আর সেটার জন্য একটা স্ট্র ইউজ করছি, সেটা বড় জোর 5 মিনিট আমি ইউজ করছি, কিন্তু সেটা আসলে প্রকৃতিতে কয়েকশো বছর থেকে যাচ্ছে। এখন আমি যদি আসলে খুব বেশি এরকম এই টাইপের ড্রিঙ্কস খাই যেটা, এবং যেটার জন্য আমার স্ট্র লাগে, তো সেক্ষেত্রে আমি আসলে রিউজেবল একটা স্ট্র আমার ব্যাগে রাখতেই পারি। এটা খুব ভারী কিছু না, একদমই 20-30 গ্রামের মতো। অথবা এখন তো যেটা আমাদের খুব জেনারেল প্র্যাকটিস, যে আমরা আসলে বাজার করতে গেলে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা পলিথিনের প্যাকেট নেই, বা আপনি অনেক সময় না চাইলেও বিক্রেতা আপনাকে দিয়ে দিচ্ছে, এটা বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। তো এর চেয়ে যদি আমি আসলে একটা রিউজেবল কাপড়ের ব্যাগ, ছোটবেলায় আমরা দেখেছি আমাদের বাবা চাচা ওনারা আসলে কাপড়ের, হ্যাঁ, বা
চটের ব্যাগ নিয়ে বাজারে গিয়েছে, ওই এক ব্যাগে সবকিছু নিয়ে এসছে, কোনো পলিথিন বা এগুলো ইউজ করে নাই। তো এইটা যদি আমি নিয়ে যেতে পারি বা লোকজনকে আসলে উদ্বুদ্ধ করা যায় কোনোভাবে, কারণ আমি আমার পকেটে যে মোবাইল ফোন সেটা 300-400 গ্রাম, আর সেটাই যদি আমি 2টা ফোন ক্যারি করতে পারি, ওই জায়গায় 40-50 গ্রামের একটা কাপড়ের ব্যাগ নিয়ে যেতে পারবো না, এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না আর কি। তো এই জিনিসগুলো আসলে আমি নানানভাবে জানতে পেরেছি এবং পরে ঠিক করেছি যে আমার যেহেতু পায়ে হেঁটে 64 জেলা হাঁটার প্ল্যান আছে, কখনো যদি আমি সেটা করতে পারি আমি ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে লোকজনের মাঝে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করব। আর যেটা বলছিলেন যে 64 দিনে হাঁটার ব্যাপারটা, 64 দিনে হাঁটার ব্যাপারটা আসলে মানে এটা কোইন্সিডেন্টাল বলবো আর কি। দ্য ইনিশিয়াল প্ল্যান ওয়াজ টু ওয়ার্ক ফর নিয়ারলি 80 days আমার প্ল্যান ছিল। আমার যে প্ল্যানটা করেছি, আমার প্ল্যানটা আমার করতে অনেক সময় লেগেছে আর কি। তো আমি জানতাম আমি দিনে কতটুকু হাঁটতে পারবো, আমি সেটা 40-45 কিলোর বেশি হাঁটতে চাইনি একদিনে, যাতে শরীরের উপর অনেক বেশি প্রেশার পড়ে। ওরকম করে প্ল্যান করতে করতে ওটা 71 দিনের একটা প্ল্যানে দাঁড়ায়। আর আমি ধরে রেখেছি আর 8-9 দিন আমার হয়তো বিশ্রামের জন্য লাগবে, টোটাল 80 দিন। তো পরে হাঁটতে শুরু করার পরে প্রথম 4-5 দিন ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এটা স্বাভাবিক। আমার ওই সময় মনে হচ্ছে না, আমি মনে হয় পরে কন্টিনিউ করতে পারবো না, কিন্তু সময়ের সাথে সাথে হচ্ছে বডি খুব ভালো অ্যাডাপ্ট করে নিয়েছে এবং ইট ওয়েন্ট অন। পরে আসলে ব্যাপারটা খুব স্মুথও হয়ে গেছে আমার জন্য, খুব বেশি মুশকিলও হয়নি এবং অনেক ক্ষেত্রে ওই যে প্ল্যানটা ওইটাকে মডিফাই করে করে আলটিমেটলি লাকিলি এটা আসলে 64 দিনে শেষও হয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি মানে যেহেতু চট্টগ্রামের ছেলে, আবার ঘুরে ঘুরে অনেক জায়গায় চাকরির সুবাদে ভ্রমণ করেছেন, বলছিলেন যে চাইছেন নেক্সট বার যেন রংপুরে পোস্টিং হয়। তো এই যে 64 দিনে 64 জেলা ঘুরলেন, এক এক জায়গার গল্প যদি বলতে বলেছি, কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? আচ্ছা, জায়গা তো শুধু আর জায়গা দিয়ে না, যে মানুষ সাথে মানুষ থাকে বা এরকম। আর যদি আমি ন্যাচারাল বিউটি বা যদি ওরকম সৌন্দর্যের কথা বলি, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্য বান্দরবানকে বাদ দিয়ে বলতে হবে, ওটা আমার নিজের খুব ভালো লাগার জায়গা। সেক্ষেত্রে বলবো সুনামগঞ্জ খুবই সুন্দর ছিল, সুনামগঞ্জ খুবই ভালো লেগেছে ন্যাচারাল বিউটি। পরে আমি অবশ্য ওইদিকে সিলেটের জন্য আমি চাকরিও করেছি। নওগাঁ ওয়াজ রিয়েলি গুড। নওগাঁর কয়েকটা মান্দা বা ওই দিকটার উপজেলাগুলো খুবই সুন্দর লেগেছে। আর লোকজন তো আমি সবখানে আসলে খুব ভালো ভালো লোকজনের মানে সাহচর্য বা সঙ্গ সেটা পেয়েছি। স্টিল আই উড লাইক টু মেনশন জয়পুরহাট। আচ্ছা, জয়পুরহাটের লোকজনের কথা। তারপরে খুলনা আমার অনেক পরিচিত লোকজন বা খুব কাছের লোকজন। এই জায়গাগুলো খুবই মানে ভ্রমণের তো একটা বড় অংশ হচ্ছে এক এক এলাকার খাবার। খাবার কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগছে? আচ্ছা, খাবার হচ্ছে আমি অনেকগুলো ডিফারেন্ট খাবার হচ্ছে চাখার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, এর মধ্যে যদি বলি হচ্ছে ডেফিনেটলি আমি হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি এবং জামালপুর রিজনে মেন্দা নামে একটা খাবার পাওয়া যায়। মেন্দা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আর আমি নিজে যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো মিষ্টি আমার কাছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি আমার সবসময় ফেভারিট। আচ্ছা, ওটা ছাড়াও আমি অনেক দারুণ দারুণ মিষ্টি খাওয়ার সৌভাগ্য হয়েছে, তার মধ্যে নরসিংদীতে নেপাল ঘোষের মিষ্টি, তারপরে এরপরে মিষ্টি ছাড়া আর চুইজালও হচ্ছে, চুইজাল সবাই খুলনায় মানে আব্বাসের হোটেলের কথা বলে। এছাড়া আমার হচ্ছে ঝিনাইদহ বা আমি যে চুয়াডাঙ্গা ওইখানেও যে চুইজাল খেয়েছি, মানে ফ্যান্টাস্টিক। এই খাবারগুলা অন্যগুলা আছে আমার কাছে পার্সোনালি খুবই ডিফারেন্ট মনে হয়েছে। আচ্ছা, এই যে আমরা তো বাংলাদেশের গল্প শুনলাম, এখান থেকে বেরিয়ে যদি আমরা নেপালে যাই, হিমালয় সম্প্রতি আপনি আমা দাবলাম বিজয় করে এসেছেন, তো হিমালয়ে বাংলাদেশের পর্বতারোহীদের অংশগ্রহণ কেমন বর্তমানে? মানে 2022 সাল আমি যদি বলি, 2022 সাল ফ্যান্টাস্টিক ইয়ার ফর অল দ্য বাংলাদেশি মাউন্টেনিয়ার্স। আমাদের অনেক দারুণ কিছু অর্জন হয়েছে এই বছরে, যে যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন K2 বলা হয়, K2 আমাদের দেশে ওয়াসফি আপু সাবমিট করেছে। এরপরে মেরাপিককে হচ্ছে বেশ সফল এক্সপিডিশন হয়েছে। ইন্ডিয়ান হিমালয়াতে অনেকগুলো সফল এক্সপিডিশন হয়েছে। মানে সব দিকে মিলে যে 2 বছর কোভিডের পরে এই বছরটা খুবই দারুণ একটা বছর গেছে। আর ওভারঅল চিন্তা যদি বলতে যাই, আগে এটা আসলে খুব অল্প কিছু লোকজন এই স্পোর্টসটার সাথে জড়িত ছিল বাংলাদেশ থেকে, সেটা আসলে খুব হাতে গোনা আর কি। যেমন BMTC খুব পায়োনিয়ার একটা ক্লাব, ওনাদের সবসময় পার্টিসিপেশন থাকে।
এই লাস্ট কয়েক বছরে যেটা হচ্ছে অনেক ইয়াং ছেলেপেলে উঠে আসছে এবং এরা হচ্ছে ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে আসতেছে যে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা, এবং সেটা হচ্ছেও। তো এই বছরটা আসলে খুবই মানে আশা যোগাচ্ছে আর কি, যে সামনের বছরগুলোতে হয়তো আরো দারুণ কিছু হবে। স্টিল হচ্ছে মানে যে আমি বলছি যে অংশগ্রহণটা উল্লেখযোগ্য বা রিমার্কেবল, বাট 17 কোটি লোকের হিসাবে হচ্ছে এটা অত রিমার্কেবল না, যে খুব অল্প ওই সেন্সে বলতে গেলে আসলে খুব অল্প কিছু লোক এখন এই স্পোর্টসটার সাথে জড়িত। এটা তো স্পোর্টস, অনেকে হয়তো এটা জানেন না যে এটা মাউন্টেনিংকে বলা হয় কিং অফ স্পোর্টস। অন্য স্পোর্টসে যেরকম হয় যে ইফ ইউ মেক এ মিস্টেক ইউ উইন অর লুজ সামথিং, এরকম কিছু একটা হবে। বাট হিয়ার ইফ ইউ মেক এ মিস্টেক ইউ উইল বি ডেড। তো এই জন্য, এবং আরো ডিফারেন্ট অন্য স্পোর্টসগুলোর ক্ষেত্রে যে এটাতে কোনো আমি যদি ওইভাবে বলতে যাই যে কোনো অডিয়েন্স নাই, তারপরে কোনো টাইম লিমিট নাই, কোনো রেফারি বা আম্পায়ার নাই, কোনো বাউন্ডারি নাই, ইটস অল উইদিন ইয়োরসেলফ। যে এখানে আবার ওইভাবে কোনো কম্পিটিশনও নাই যে কারো কাছে অন্যের এগেইনস্টে জিততে হবে। ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইয়োরসেলফ, নোবডি এলস। তো স্টিল ওই যে অংশগ্রহণটা এই বছরে অনেক উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাট যদি আমি 17 কোটি মানুষ বা আমাদের পপুলেশন দিয়ে চিন্তা করি এবং হিমালয়ের এত কাছের একটা দেশ হিসেবে চিন্তা করি, সেই অনুপাতে বলবো যে না, পার্টিসিপেশনটা কম। আচ্ছা, ধরেন বাংলাদেশ তো একটা খেলা পাগল জাতি হিসেবে পরিচিত। এই যে বিশ্বকাপ চলছে, আমরা দেখতে পাচ্ছি মানুষের উন্মাদনা। কিন্তু খেলা পাগল বলতে যদি বলি শুধু খেলা দেখে আনন্দ করা, সেটা তো হবে না। খেলা পাগল হওয়া উচিত ছিল যে আমরা খেলায় অংশগ্রহণ করবো। এই ক্ষেত্রে ধরেন যে পর্বতারোহণ বললেন যে কিং অফ স্পোর্টস, কিন্তু আমরা কিন্তু সেভাবে এটা সম্পর্কে জানি না বা ততটা উদ্বুদ্ধ হই না। তো এই ক্ষেত্রে মানে আপনারা কি কাজ করছেন সচেতনতা বা এটার জনপ্রিয়তার পেছনে এটা যদি বলতেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি ওই হিল ট্র্যাক ম্যারাথন নিয়ে কাজ করছেন, গাজীপুরে একটা বেস ক্যাম্প নিয়ে সম্ভবত। আচ্ছা, ওটাতে আমি অ্যাডভেঞ্চার গ্র্যান্ডের জুরি। আচ্ছা আচ্ছা, ওই রকম করে বলতে আমরা তো আসলে সবাই যারা আছি আর কি ক্ষুদ্র মানুষ, একটা নির্দিষ্ট গণ্ডিবদ্ধের আমাদের চেনাশোনা আসলে খুব গণ্ডিবদ্ধ আর কি। তো এইটার ক্ষেত্রে আসলে খুব ওয়াইড স্প্রেড কিছু করতে গেলে আমরা আসলে, আমার পার্সোনালি এখন মনে হয় যে আমাদের তো এখন অনেকগুলো ক্লাব হয়েছে, অনেকগুলো মাউন্টেনিয়ারিং ক্লাব। কয়েকটা নাম যদি বলতেন। যেমন বাংলাদেশের অন্যতম পায়োনিয়ার ক্লাব যদি আমি বলি, বিএমটিসি বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব। এরপরে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ, সেটা হয়েছিল। আমি নিজে একটা ক্লাবের প্রতিনিধিত্ব করি, ভার্টিক্যাল ড্রিমার্স নামে। এরপর রোফোর আছে, দ্য কোয়েস্ট আছে, এরকম বেশ কিছু পর্বতারোহণ ক্লাব। ধরেন আমি যদি ঠিক করি যে আমিও আপনাদের মতো পর্বতে চড়তে চাই, তাহলে শুরু করবো কোত্থেকে? আচ্ছা, শুরু করার জন্য ইনিশিয়ালি হচ্ছে আসলে ইফ ইউ আর ক্যাপেবল এনাফ, বা আপনি যেহেতু মানে মাউন্টেনিং করতে 3টা জিনিস লাগে বলে 3M বলা হয়। একটা হচ্ছে ফার্স্ট তো মাইন্ড, তো মাইন্ড সেট করতে হবে, যেটা এই মুহূর্তে হয়তো ধরে নেন যে আমি শুরু করবো, আপনার মাইন্ডটা আছে। এরপরে মাসল বলে পরের এমটা। মাসল বলতে আসলে এরকম খুব বেশি মাস্কুলার হতে হবে এরকম না, এন্ডুরেন্স, যে দমটা। এবং লাস্টলি মানি। তো ইনিশিয়ালি যেটা মানি তো হয়তো অনেক পরে। ইনিশিয়ালি আপনি যদি ঠিক করেন যে আমি এই মুহূর্ত থেকে পর্বতারোহণ করতে চাই আর অল্প কয়েকদিনের মধ্যেই, ইনিশিয়ালি আপনাকে আমাদের দেশের পাহাড় দিয়ে শুরু করাটা মানে বেটার। আমাদের দেশের পাহাড়গুলোতে আপনি ট্র্যাক করলেন। নাম যদি বলতেন সহজ। আমাদের মানে একদম খুব সহজে যেটা যাওয়া যায়, আমি যদি বান্দরবানের বলি 2-3 দিনের ট্র্যাক আছে আমাদের। বগালেক হয়ে ক্যাপক্রাডং যাওয়া বা তাজিনডং এর দিকে যাওয়া, নাফাকুম যাওয়া, আমিয়াকুম, এগুলো খুব সহজে চলে যাওয়া যায়। এখন যে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ওঠে সীমান্তে, এগুলো কি মানে সেই অর্থে নিরাপদ? রিসেন্ট টাইমসে একটু হয়তো পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে ওই দিকটাই, বাট নর্মালি হচ্ছে এইসব ট্র্যাকে ওরকম কোনো সমস্যা নেই। বা আলীকদমে কৃষ্ণম রোমরাং আছে, খুব মুশকিল কোনো ট্র্যাক না। এরপরে যদি মনে করেন যে না ঠিক আছে, আমি এই দেশের ট্র্যাকগুলো করেছি এবং আই এম ক্যাপেবল এনাফ, দেন ইউ শুড গো ফর সাম হাই অল্টিটিউড ট্রেকিং, যেগুলাতে আপনি একটু হিমালয়ের একটু হাই অল্টিটিউডে যাবেন। যে সান্দাকফু ফালু ট্র্যাকের কথা বলছি, এটা আমাদের পাশের দেশ ভারতে, পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। তারপরে নেপালে অনেকগুলা খুব বিগিনারদের জন্য ট্র্যাক আছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক বা অন্নপূর্ণা সার্কিট একদম বিগিনারই বলবো না, এই টাইপের ট্র্যাকগুলো। এবং এরপরেও যদি মনে হচ্ছে না ঠিক আছে, এগুলোতে আমি খুব ভালোভাবে উতরে গেছি এবং এবার আসলে সিরিয়াসলি মাউন্টেনিয়ারিংটা করতে চাই, তাহলে যদি নিয়মিত পর্বতে যাওয়ার সুযোগ থাকে, তাহলে মাউন্টেনিং করতে করতে মাউন্টেনিয়ারিংটা শেখা যায়, যেটা আমাদের দেশে একটু মুশকিল, কারণ আমাদের দেশে আর ওইভাবে পর্বত বা গ্লেশিয়ার নেই। আর
যদি মনে যে না আমি একটু প্রথাগত পদ্ধতিতে শিখতে চাই, একটা ইনস্টিটিউশনাল ওয়েতে যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে ওরকম ইনস্টিটিউশন নেই, কিন্তু পাশের দেশ ভারতে বেশ কয়েকটা ইনস্টিটিউশন আছে। যে যেমন দার্জিলিংয়ে একটা ইনস্টিটিউশন আছে, HMI বলে, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। বা আমি যেখানে আমার পর্বতারোহণের প্রশিক্ষণ কোর্স করেছি, নিম বলে, সেটা উত্তরাখণ্ডে, উত্তরকাশী, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। এরকম বেশ কিছু ইনস্টিটিউট আছে, ওখানে আসলে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়, 28 দিনের একটা প্রশিক্ষণ হয়। তো ওটাও যদি করে সেরপর নিয়মিত পর্বতে যেতে হবে। হিমালয় এটা আরোহণের ক্ষেত্রে খরচটা কিরকম হতে পারে? আচ্ছা, হিমালয় তো পর্বতমালা, অনেক পর্বত নেই। এখন স্পেসিফিক পর্বতের জন্য স্পেসিফিক খরচ, অনেক উঁচু পর্বত যেগুলো 8000 মিটার পর্বত, সেগুলো তো অনেক খরচ। আচ্ছা, যেহেতু অনেক লম্বা দিনের এক্সপিডিশন হয়, পারমিটে অনেক পয়সা করে খরচা হয়। আর কেউ যদি 5-6 মিটারের পর্বতে চড়তে চায় তাহলে আসলে খুব বেশি পয়সা করে লাগে না, 50-60 টাকাই হয়ে যায়। হ্যাঁ, বা ক্ষেত্র বিশেষে সেটা 1 লাখ টাকা হইতে পারে। নেপালে একটু খরচা বেশি, যে ইন্ডিয়াতে একটু পারমিট বা এগুলোর ক্ষেত্রে একটু খরচ কম। আচ্ছা, এটি মানে হিমালয়ে চড়তে গেলে শুনি যে অনেক খরচ হয়, $30-40,000। সেটা আসলে 8000 মিটার পর্বতগুলোর ক্ষেত্রে, বা সবচেয়ে বেশি খরচ হয় মেইনলি এভারেস্ট বা ক্যাটু এইসব পর্বতের ক্ষেত্রে। এভারেস্টের ক্ষেত্রে ওইরকম 35-40 হাজার টাকা খরচ হবে, ক্যাটুর ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে আরো বেশিও হতে পারে। এটার ক্ষেত্রে একটা বড় একটা অংশ খরচ হয় আসলে পারমিট ফি, যে আপনি নেপালের থেকে, হ্যাঁ, যদি নেপালের মাউন্টেন হয়ে থাকে যেমন এভারেস্ট, আপনি নেপাল দিয়ে যাচ্ছেন, তাহলে নেপাল গভর্নমেন্টকে একটা রয়্যালটি ফি দিতে হয়। পাকিস্তানে হলে মানে কারাকোরাম ক্যাটু যদি কেউ চড়তে চায় তাহলে পাকিস্তান গভর্নমেন্টকে একটা রয়্যালটি ফি দিতে হয়, বা যদি কোনো পর্বত তিব্বতে থাকে তাহলে চাইনিজ গভর্নমেন্টকে ফি দিতে হয়। দিস আর দ্য থিংস। আচ্ছা, ধরেন এক একটা খেলায়, আমাদের দেশে ক্রিকেট জনপ্রিয় খেলা, একটা আর্থিক নিশ্চয়তা থাকে, সামাজিক গ্রহণযোগ্যতা আছে, তো পর্বত আরোহণ নিয়ে কিন্তু আমরা সেভাবে জানি না, বা এইটার যে প্রতিকূলতা বা এইটার যে অ্যাকমপ্লিশমেন্ট সেটা নিয়ে আমরা সেভাবে জানি না। সুতরাং মানে আপনাকে যদি বলে যে এই যে এত কষ্ট করে আপনি এত অর্থ করে সময় খরচ করে যাচ্ছেন, আপনার প্রাপ্তিটা আপনি কিভাবে, যিনি ওটা সবাই জানেন না তাকে বুঝাবেন? আচ্ছা, এইটার ক্ষেত্রে আপনি শুরুতে বলছিলেন যে এটা এমন একটা স্পোর্টস যেখানে কোনো আম্পায়ার নেই, কম্পিটিশন নেই, নিজেই নিজের সাথে কম্পিট করছে, তো এটার অনুভূতিটা যদি একটু বলতেন। আচ্ছা, পর্বতারোহণ মানে এটা আসলে একটু যারা হয়তো নর্মাল সেন্সের হয়তো লোকজনের কাছে একটু পাগলামি মনে হতেই পারে, পাগলামি আসলে কাইন্ড অফ। তো আমার পার্সোনালি মনে হয় যে নেচার ইজ অলওয়েজ অ্যামেজিং, আর নেচারের যত ফিচার্স তার মধ্যে আসলে মাউন্টেন সবচেয়ে বেস্ট। আচ্ছা, এবং এই যে মানে বাই ক্লাইম্বিং মাউন্টেন্স ইউ বিকাম এ পার্ট অফ ইট, এই অংশটার, এইটা একটা আমি পার্সোনালি সবসময় ফিল করি। এবং মাউন্টেন টপ থেকে দুনিয়া দেখার সৌভাগ্য খুব বেশি লোকজনের হয় না। ইউ রিচ টু দ্যাট দোজ প্লেসেস যেখানে আসলে ভেরি ফিউ রিচ দেয়ার। এইটা একটা আনন্দের ব্যাপার সবসময় থাকে। আর এছাড়াও হচ্ছে যে অনেকভাবেই আসলে এই আপনার প্রশ্নটার হচ্ছে অ্যান্সার করা যায়। আমার পার্সোনালি আরেকটা জিনিস মনে হয় যে ইউ উইল ফিল দ্য লাইক টাইম ইন মাউন্টেন্স, যে স্লোনেস অফ টাইম ইন মাউন্টেন্স, যে সময়টা আসলে কিভাবে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি খুব ফিল করি মাউন্টেনে গেলে, যে ইউ উইল গেট আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অফ আনইন্টারাপ্টেড থিঙ্কিং প্রসেস। এটা যে এত নিজের সাথে এত সময় আসলে আমি হয়তো সমতলে বা শহরে থাকলে, মানে এই যে শহরে যে সারাক্ষণের ডিস্ট্রাকশন থাকে, সারাক্ষণ এত নয়েজ, তার বাইরে গিয়ে একটা মিনিমালিস্টিক মাইন্ডসেটের কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই এটাও আমি খুব ফিল করি যে মাউন্টেনে গেলে, যে মাউন্টেন উইল লাইক হেল্প ইউ টু বিকাম মিনিমালিস্ট। আমরা যখন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি, অনেক দুর্গম এলাকা, অনেক হাইটের এলাকা, যেখানে 16, 17, 18 হাজার ফিটের একটা ক্যাম্পে থেকে আর 19-19.5 ফিটের একটা ক্যাম্পে যাচ্ছি, ওই সময়ে আসলে আর কোনো কিছু মাথায় থাকে না। অ্যাজ সুন এজ ইউ অ্যাকচুয়ালি ক্লিপ ইউর জুমার ইনটু দ্য রোপে হচ্ছে যে ডিভাইসটা দিয়ে ক্লাইম্ব করে, ওটা যখনই লাগাচ্ছেন লাইক অল আদার প্রবলেমস মেল্ট অ্যাওয়ে। তখন হচ্ছে ঠিক মতো এটা ক্লাইম্ব করা, এবং ক্লাইম্ব করার সময় আমার মাথায় থাকে ঠিক আছে পরের ক্যাম্পে পৌঁছাতে হবে, যেখানে শুধু 2টা জিনিসের চিন্তা আপনি করেন, লাইক শেল্টার, যে বা তাবু, যেটা খুবই মিনিমাল একটা জায়গা, ছোট্ট জায়গা যেখানে থাকার জায়গা মিলবে, এবং ফুড এন্ড ওয়াটার, আর কিচ্ছু না। কিন্তু আপনি ওখানে কেরিয়ার বা আপনার অর্থ কোডি এটা সেটা কিচ্ছু নিয়ে আপনি ভাববেন না। মানে আপনি আসলে আমাদের যেগুলো বেসিক্স লাইফের, যে আমরা 5টা বেসিক ইয়ের কথা বলি, এর মধ্যে বেসিক, একদম বেসিক 2টা, যেটা মানে খাদ্য এবং বাসস্থান, এই 2টা নিয়ে আপনার আসলে চিন্তার
নাথিং এলস ম্যাটার্স। ইয়েস। আচ্ছা, ধরেন আমরা যদি বলি যে আপনি একজন ডাক্তার, পর্বতারোহী, অ্যাডভেঞ্চার প্রেমী, 10 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? এটা বলাটা খুব মুশকিল আর কি এই মুহূর্তে। আমি তো আসলে এত লং টার্ম প্ল্যান করি না, নাম্বার 1। আর 10 বছর পরে ইন্ডিভিজুয়ালি যদি বলি, যেহেতু আর সেক্ষেত্রে আমি অনেকগুলো পর্বতের চূড়ায় দাঁড়াতে চাই বাই দিস টাইম, এবং এমন 2-4টা পর্বত বা 1-2টা পর্বত আমি পা রাখতে চাই যেগুলো এখনো আনক্লাইম্বড, মানে এখনো পর্যন্ত পৃথিবীর কেউ আরোহণ করেনি। এমন যদি কোনো পর্বতের চূড়ায় পা রাখার সৌভাগ্য হয়, এটা মানে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আর যদি একটু ওভারঅল বলি তাহলে হচ্ছে আরো বেশি লোকজন যাতে আসলে এই স্পোর্টসটার সাথে ইনভলভ হয়, এবং এইটার সাথে লাভটা কি, সব তো তখন ক্ষতির কথাই বললাম যে খরচা হয়, লাভ হয় যে ইট উইল হেল্প ইউ টু অ্যাকচুয়ালি বিকাম এ বেটার পারসন, বেটার ভার্সন অফ ইউ আর কি। এটা কারণ এইটাতে আপনি অনেকগুলো চ্যালেঞ্জিং ফেসের মধ্যে দিয়ে যাবেন, স্পোর্টসটা করার সময় চ্যালেঞ্জিং ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন। ওটা দিয়ে আসলে আপনি নিজেকেই চিনতে পারবেন, যে সেলফ ডিসকভারিং একটা প্রসেসের মতোই এটা অনেকটাই। না, আমিও ভাবছিলাম যে ধরেন কেউ মেডিকেলে পড়ছে, কেউ বিসিএস দিচ্ছে, তো ওইটা কিন্তু এক অর্থে একটা পর্বত আরোহণ করার মতো একটা চ্যালেঞ্জ। তো যে বাস্তবে পর্বত আরোহণ করে এসেছে, সে জীবন প্রতিকূল একটা অবস্থার ভিতর দিয়ে, তার কাছে কিন্তু এটা অতটা কঠিন না। মানে সে কিন্তু তখন বুঝে যে তার ফোকাসটা কিভাবে রাখতে হয়, তার ওই মাইন্ডসেট ওরকম শক্ত হয়ে যায়। মানে এই ব্যাপারটা কিন্তু মানুষের আসলে বুঝতে পারা উচিত যে এই স্পোর্টসটা শুধু একটা পাহাড়ে চড়া না, এটা নিজের মনের ভয়টাকে জয় করার যে প্রক্রিয়া। আসলে এটা একমত, একদম পুরোপুরি একমত। আপনাকে যদি বলি যে আমরা তো আপনার কৃতিত্বের কথা শুনলাম, এই যে আপনি এই অ্যাডভেঞ্চারগুলো করে এসেছেন সফলভাবে, তার ভিতরে বিপদ আপদ তো অনেক থাকে। আপনার সবচেয়ে ভয়ের একটা এক্সপিরিয়েন্স যদি বলতেন। সবচেয়ে ভয়ের এক্সপিরিয়েন্স, প্রতি বছরই তো অনেক মানুষ মারা যায় পর্বতে, ডেফিনেটলি এটা ভেরি অবভিয়াস মারা যায়। আচ্ছা, ভয়ের অভিজ্ঞতা না বলে যেটা খারাপ অভিজ্ঞতা, ওইরকম ভয়, হ্যাঁ ভয় হচ্ছে যে এইবারই আমাদাবলাম আছে সামিট পুশের সময় আর কি। তো আর আমি যখন ক্যাম্প 2 থেকে বেরোই সামিটের উদ্দেশ্যে, দ্য টেম্পারেচার ওয়াজ নিয়ারলি -27। তো আমার একটাই ভয় ছিল যে পর্বতে মাউন্টেনিয়ারদের আরেকটা ভয়ের জিনিস থাকে আর কি, যে ফ্রস্ট বাইট বলে, যে হাত পায়ের আঙ্গুল হচ্ছে হারাতে হয় অনেক ক্ষেত্রে ফ্রস্ট বাইটের শিকার হইলে, তুষারপাত যেটা থাকে। তো ওই রকম টেম্পারেচার, এবং আমাকে অনেকক্ষণ ক্লাইম্ব করে যেতে হবে ওইরকম ড্রপড টেম্পারেচারে। আমি খুব ভয় পাচ্ছিলাম যে, এবং আমি যে রোপে ক্লাইম্ব করছিলাম, কিছুক্ষণ পর পর অ্যাঙ্কর পয়েন্ট থাকে, নির্দিষ্ট একটা জায়গায় দড়িটা আটকানো থাকে, আবার মানে আমার সেফটিটা লাগানো থাকে একটা জায়গায় গিয়ে, ওটা আবার চেঞ্জ করতে হয়। তো ওই প্রসেসের ক্ষেত্রে আমি ডাবল লেয়ার গ্লাভস পরছিলাম, তো ওটা মোটা গ্লাভস ছিল অনেক। তো এই যে সেফটি চেঞ্জ করা, সেটা করার সময় যেটা হতো যে মোটা গ্লাভসটা পরে সেটা করা সম্ভব না, আমাকে মোটা গ্লাভসটা খুলতে হচ্ছিল, এবং তখন খুব পাতলা একটা গ্লাভস পরেছিলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার যাতে কোনো ক্রমে এই যে ফ্রস্ট বাইট বা তুষার ক্ষত না হয়। আমি এটা নিয়ে পুরো রাস্তায় আমি হচ্ছে এটা নিয়েই টেন্স ছিলাম, যে আমি আসলে আমার আঙ্গুলের ডগাগুলো হারাইতে চাই না, এগুলোকে আমি খুব পছন্দ করি, এগুলো আমি একদমই হারাতে চাই না। তো লাকিলি আমি হচ্ছে অন্য মানে যতক্ষণ ক্লাইম্ব করছিলাম না, এখানে আমি একটু বেশি সময় ছিলাম, অন্য জায়গায় আমি ফার্স্ট ছিলাম, এবং লাকিলি আমার ওরকম কিছু হয়নি। কিন্তু আমার টিমে যারা ছিল, আমি আরেকটা ইন্টারন্যাশনাল টিমের মতোই ছিল, ওখানে সার্বিয়ান ছেলে ছিল, লুকা, অ্যালেক্স, অ্যাকচুয়ালি অ্যালেক্সের হচ্ছে ওরা আমার 3 কি 4 দিন পরে সামিটে পৌঁছায়। তো আসলে ফেরার সময় ওর ফ্রস্ট বাইট হয়েছে, এবং ওর 2টা আঙ্গুলের ডগা কেটে ফেলতে হয়েছে। আমি যেদিন বাংলাদেশ ফিরছিলাম তার আগের দিন হচ্ছে আমি ওকে হসপিটালে দেখতে গেছি। ওকে আসলে বেস ক্যাম্প থেকে ইভাকুয়েট করা হয়েছে, হেলিকপ্টার রেস্কিউ। ওর না হলে ফিজিক্যাল কন্ডিশন আরও খারাপের দিকে যাচ্ছিল, এবং ও সামিট করে নামার সময় ও পড়েও যায় একটা জায়গায়, ওর 2টা রিবসও ভেঙে যায়। তো মানে এগুলো একদম চোখের সামনে দেখা। এবং এমন হয়েছে ওই আমি ক্লাইম্ব করার আগেই, কয়েকদিন আগে একজন শেরপাও মারা যায় ওখানে। ইভেন আমি ক্লাইম্ব করার ফেরার পরেও আরও একজন মারা যায়। তো এগুলো আসলে খুব অবভিয়াস এবং খুব হয় আর কি, খুবই সহজ ঘটনা পর্বতে। ওখানে আসলে জীবন মৃত্যু খুব মানে পাশে পাশে হাঁটে আর কি। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বর্তমানে যে একটা বাজওয়ার্ড তৈরি হয়েছে, যে বাংলাদেশ ভুক্তভোগী দেশগুলোর ভিতরে শীর্ষ অবস্থান করছে। তা আপনি বলছিলেন যে হিমালয়ে গিয়ে দেখতে পেয়েছেন যে গ্লেশিয়ারগুলো দূরে সরে যাচ্ছে, পানির লেভেলটা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে একটু যদি বলতেন।
আচ্ছা, মানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো আমরা সবাই এত কি বলে সেমিনার সভা বা সবসময় শুনছি। তো ক্লাইমেট চেঞ্জ দেখার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আসলে মাউন্টেন্স। আচ্ছা, কারণ যে গ্লেশিয়ার বা বরফের নদী, এরকম মোটা মোটা লেয়ারের হচ্ছে বরফ, ওগুলা ধীরে ধীরে গলছে, এবং শুধু গলছে না, একটা সময় হয়তো নিকটস্থ গ্রামগুলাতে ছিল, হিমালয়ের গ্রাম, ওখান পর্যন্ত গ্লেশিয়ারগুলো ছিল, সরতে সরতে পেছনের দিকে যাচ্ছে। আচ্ছা, এবং ওই যে আমরা বলছি যে এক সময় আমাদের সাগরগুলোর উচ্চতা বাড়বে, এই প্রসেসটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো হয়তো আপনি এই বছর গিয়ে একটা গ্লেশিয়ারকে একটা জায়গায় পেলেন, পরের বছর গিয়ে দেখছেন ওটা 500-600 মিটার পেছনে সরে গেছে। তো এটা আসলে যে জলবায়ু পরিবর্তন, আসলে কেউ যদি আসলে নিজের চোখে দেখতে চায়, তার যদি ওই দেখার চোখটা থাকে, তার জন্য আসলে বেস্ট জায়গা হচ্ছে এই মাউন্টেনে যাওয়া। এবং আরেকটা ফিচার আমি বলি একটু, এটা ছোট্ট করে, গ্লেশিয়ার লেক বলে একটা জিনিস থাকে। তো অনেক উঁচু পর্বতগুলোতে, যেমন 4-5 হাজার মিটার উচ্চতায় গ্লেশিয়ার লেক আছে। তো দেখতে খুবই সুন্দর, যে নীলা পানি বা পান্না রঙের পানি, দেখতে খুবই ভালো লাগে। আমি নিজেও খুব আগ্রহ নিয়ে দেখতাম আর কি এইসব সুন্দর সুন্দর লেক। তো পরে মানে এটা কিভাবে সৃষ্টি হয় সেটা জানার পরে আর সৌন্দর্যটা আর উপভোগ করা যায় না। এটা হচ্ছে যে বরফগুলা গলতে গলতে, গ্লেশিয়ারের বরফগুলা গলতে গলতে একসময় এই লেকগুলা সৃষ্টি হয়। এইটাও একটা ইন্ডিকেটর যে ক্লাইমেট চেঞ্জিং। এরপর থেকে আসলে আর খুব একটা উপভোগ করা হয় না আর কি। না, আমরা কথা বলছিলাম বাবর আলী ভাইয়ের সাথে, মানে পাহাড়ে চড়া বাংলাদেশের একদম সাথেই কিন্তু নেপাল, মানে নেপাল এবং হিমালয়। তা আমরা সেভাবে এটা সম্পর্কে জানি না, কিন্তু পাহাড়ের সাথে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ সবসময় ছিল। সেই পাহাড়ের চূড়া থেকে কিন্তু এই নদীগুলো এসে নদীমাতৃক বাংলাদেশ। সো বাবর আলী ভাইয়ের সাথে কথা বলে যেটা ভালো লাগলো, যে শুধু এটা একটা স্পোর্টস না, যে আমরা এটা কৃতিত্ব অর্জন করে আসলাম তা না, এটা হচ্ছে প্রকৃতির সাথে নিজের সম্পর্ক খুঁজে পাওয়া, নিজের ভেতরের যে মানসিক বাধাগুলো রয়েছে সেগুলোকে অতিক্রম করতে শেখা, এবং এই প্রকৃতির সাথে আমাদের দেশের যে সম্পর্ক, তা বলি ক্লাইমেট চেঞ্জ, তা বলি নদীমাতৃকতা, সব কিছু যে একটা ইন্টারলেয়ার, সেটা অনুধাবন করতে শেখা। বাবর আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। পায়ে পায়ে 64 জেলা, আমার খুব ভালো লেগেছে যেখানে একদম সাধারণ মানুষ, প্রকৃতি, সমাজ সবগুলো ব্যাপার উঠে এসেছে, একদম পায়ে হেঁটে ভ্রমণ করলে যে সুযোগটা মেলে সবার সাথে কথা বলার, প্রকৃতির একটি অংশ হওয়ার। বাবর আলী ভাইকে ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে গল্পগ্রাফে আরেকটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।